পাত্রপক্ষ যেতে না যেতে শুভ্রার মা তার চুলের মুঠি ধরে তাকে ধাক্কা মারল। আকস্মিক আক্রমণে মুখ থুবড়ে পড়ে গেল শুভ্রা। সাথে সাথে ঠোঁট কেটে রক্ত বেরোলো, কিন্তু বাসার কারো সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। শুভ্রা বাবা সোফায় গা এলে দিয়েছে। মানুষের কটু কথা শুনতে শুনতে বিরক্ত সে। বাসায় 30 বছরে অবিবাহিত মেয়ে তার। তার এই মেয়ে একসময় ছিল এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আজ সেই মেয়েকে মানুষ দেখলে নাক ছিটকায়। এরই মধ্যে শুভ্রার বোন সুবিতা বলে বসলো, তোমরা কি তোমাদের এই আইবুড়ো মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট করবে বাবা? অয়নের পরিবার পরের সপ্তাহে আসবে আমাদের বাসায়, বিয়ের প্রস্তাব। তোমার এই মেয়ের বিয়ে হলো কি না তা আমার দেখার বিষয় না। ওর জন্য আমার জীবন নষ্ট করতে আমি রাজি না। ছোট বোনের মুখে এসব ছিল নতুন নয়। এর আগেও নানা তিক্ত কথা শুনতে হয়েছে নিজের আপন ছোট বোনের কাছে। শুভ্রা ভাবতে অবাক লাগে যে একটা সময় এই বোনের জন্য কত কিনা করেছে সে। নিজের পকেট মানি বাঁচে বোনের এটা ওটা শখ পূরণ করত। সুবিধা তার বাবা মায়ের আনওয়ান্টেড চাইল্ড ছিল, আর ওর মা ভুল করে কনসিভ করে। ফলে সুবির জন্মের পর পুরো 1 বছর তার মা বেড রেস্টে ছিল। ফলশ্রুতিতে ছোট্ট শুভ্রায় বোনকে আগলে রাখত। তাদের মা সুস্থ হওয়ার পরও সুবির দিকে তেমন একটা নজর দিতে পারতেন না, কারণ তিনি চাকরিজীবী নারী ছিলেন। তাই তো সুবির মায়ের অভাবটা বরাবরই পূরণ করেছে শুভ্রা। কিন্তু আজ সে বোনই তাকে তাচ্ছিল্য করে খোঁচা মেরে কথা বলে। শুভ্রা ভাবনার মাঝে কে একজন দৌড়ে এসে তাকে টেনে তুলল। শুভ্রা মাথা উঁচিয়ে দেখে তার ছোট ভাই শুভ্র। শুভ্রা 2 বছরের ছোট সে। শুভ্র রাগ যেন উপচে পড়ছে, চেঁচিয়ে বলল, তোমরা মানুষ না অমানুষ? আপু এমনিতে ভেঙে পড়েছে, তোমরা তাকে আরো ভাঙছো। কি চাও? তোমাদের এসব কটু কথা শুনে আপু আত্মহত্যা করুক, এটাই তো চা না তোমরা? শুভ্রা মাও সেই সাথে চেঁচিয়ে বলল, হ্যাঁ চাই তো ও মরুক, ও মরলেই আমাদের শান্তি। জিজ্ঞেস করে ওরে যে ওর ওই প্রেমিক কই, যার জন্য এত ভালো ভালো প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিল। আমার ভাই কত করে তার ছেলের সাথে বিয়ে দিতে চাইলো। জিদান পাগলের মতো কাঁদছিল ওরে বিয়ে করার জন্য, কিন্তু ওর মন গলেনি। এখন দেখ তুই কোথায় আর জিদান কোথায়। জিদান বউ বাচ্চা নিয়ে আমেরিকায় সুখে আছে, আর তুই না আছে রূপ, না আছে একটা চাকরি। আমাদের ঘরে বসে শুধু খাচ্ছিস ব্যায়ামে। গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই? মায়ের কথায় চোখ ভিজে উঠল শুভ্রার। ভাইয়ের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। অন্যদিকে শুভ্র অনবরত তার মায়ের সাথে ঝগড়া করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুভ্রার কানে গেল না। শুধু ভেসে উঠল মায়ের বলা কথাটা, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই। 4 দিন হলো হসপিটালে বেডে শুয়ে আছে শুভ্রা। সেদিন মা বোনের কটু কথা, বাবার নির্লিপ্ত থাকা সবকিছু ভেঙে দিয়েছিল তাকে। তাই তো মনে হয়েছিল সে মরে গেলে বরং সবার শান্তি। হাতে চালিয়ে দিয়েছিল ধারালো ব্লেড। প্রথম দিন কিছু আত্মীয় এসেছিল দেখতে, তারপর থেকে শুধু তার বাবা আর ভাই এসেছে। 4টি রাতে শুভ্র এখানে থেকেছে। মা আর বোন একটি বারের জন্য আসেনি। নিজের ভাগ্যের উপরে হাসি আসে শুভ্রার। তখন সে সবেমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট। রূপ যেন তার ঝরে পড়ত। তাকে ডাকা হতো ডিপার্টমেন্ট ক্রাশ বলে, কিন্তু দিন শেষে সে প্রেমে মজল সজল নামের এক মধ্যবিত্ত ঘরের ছেলের। বাচ্চাটি 4 বছর ছুটিয়ে প্রেম করেছে তারা। এর মধ্যে যে শুভ্রা কত বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার হিসাব নেই, কারণ সজল অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড ছিল। তার কথা এখন বিয়ে করলে তার কেরিয়ারে প্রভাব পড়বে। শুভ্রা মেনে নিয়েছিল তার কথা। সব ঠিকই চলছিল। অনার্সের পর শুভ্রা মাস্টার্সে ভর্তি হয়। অন্যদিকে সজল একটা বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। এরপর শুভ্রা বারবার বিয়ের চাপ দিল সজল কেন জানি বিয়ের প্রতি আগ্রহ দেখায় না। ওর কথা ওর আরো সময় চাই। আসলে সেই সময় সজলের মা বাবা সজলকে ওর চাচাতো বোন আরাবির সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আরাবি ওর বাবার একমাত্র সন্তান। শহরে নাম করা ধনীদের মধ্যে আরাবির বাবা একজন। সে হিসেবে শুভ্ররা মধ্যবিত্ত পরিবার, তাই সজলের পরিবার চাচ্ছিল না শুভ্রাকে। কিন্তু সজলের কথা সে শুভ্রাকে বিয়ে করবে। শুভ্র এসব কিছু জানতে পারে। সে অপেক্ষায় থাকে কবে সজল ওর বাবা মাকে রাজি করাবে। কিন্তু একদিন হুট করেই শুভ্রার শরীরে টিউমার ধরা পড়ে, যা ইমিডিয়েট অপারেশন করতে হয়। হাই ডোজের ওষুধের ফলে শুভ্রার স্কিনে ধীরে ধীরে ব্রণে ভরে যায়। চেহারায় ছোপ ছোপ দাগ পড়ে, মাথা চুল পড়তে শুরু করে, শরীর মোটা হতে শুরু করে। সুন্দরী শুভ্রা যখন কয়েক মাসের ব্যবধানে নিজের রূপ হারায়, সজল শুভ্রার প্রতি মুখ ফিরিয়ে নেয়। একদিন হুট করেই বলে, শুভ্রা তোমার প্রতি আমি আর ওই টানটা ফিল করতে পারি না। আমার পাশে তুমি বড্ড বেশি বেমানান। বলে সে তাদের সম্পর্কে ইতি টানে। মাত্র 1 মাসে সে আরাবিকে বিয়ে করে নিজে স্ত্রী করে ফেলে। ফেসবুকে সজল আর আরাবি হাস্যজ্জ্বল ছবি দেখছে শুভ্রা, অবশ্য এখনো দেখে লুকিয়ে লুকিয়ে। তারা দেশ বিদেশে ঘুরছে, তাদের ছোট্ট একটা বাচ্চা হয়েছে, কত সুখী তারা। আসলে যে ঠকায় দিন শেষে সেই সুখী থাকে, এটাই জীবন। নিজের অতীত মনে করে দীর্ঘশ্বাস ফেলল শুভ্রা। এরই মধ্যে শুভ্রা কেবিনে ঢুকলো। সাথে ছিল আরেকজন পুরুষ, ছিমছাম লম্বা শ্যাম বর্ণের। মানতে হবে কই মাসের পান্তুর। পায়ের হাত ধরে বাসায় ঢুকতে না ঢুকতে নিজের মায়ের মুখে এরূপ কথা শুনে তপ্তা খেল শুভ্রা।
বিশ্বাসই করতে পারছে না যে তার মা সত্যি সত্যি তার মৃত্যু কামনা করছে। এতদিন ভাবতো মা রাগের মাথায় ওসব বলে, কিন্তু আজ আজ সে বুঝলো মা সত্যি তার মৃত্যু কামনা করে। কারণ কারণ শুভ্রা তার মায়ের বাগিনাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছিল। এটাই তার দোষ। তার দোষ সে তার রূপ হারিয়েছে। তার দোষ সে ভালো চাকরি করে না। তার দোষ তার ভালো জায়গায় বিয়ে হচ্ছে না। তার কারণে তার মাকে লজ্জিত হতে হয় প্রতিনিয়ত। হাসপাতাল থেকে ফিরে আসার আজ 2 দিন হলো। শুভ্রা 2 দিন ধরেই ঘরবন্দি। বাসার কারোর সাথে তার দেখা সাক্ষাৎ নেই। সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন সে নিজের জন্য কিছু একটা বানিয়ে খেয়ে ফেলে। কারণ সবার খাওয়া দাওয়া শেষে তার জন্য আর কিছুই থাকে না। আর শুভ্র তো বেশিরভাগ সময় অফিসের ডরমিটরিতে কাটায়। এখান থেকে ওর অফিস বেশ দূরে। আপু, শুভ্রা চিন্তার মাঝে ঘরে ঢুকে শুভ্র, কি রে কখন আসলি? ওসব বাদ দে, এই নে এই শাড়িটা, তাড়াতাড়ি এটা পরে বের হ। আর তোর ছোট ভাইয়ের উপর একটু বিশ্বাস রাখিস। আমি অন্তত তোর ক্ষতি চাইবো না। শুধু চাই তুই যাতে এই নরক থেকে মুক্তি পাস। তুই যাতে এই নরক থেকে মুক্তি পাস। শুভ্রা বুঝতে বাকি রইল না শুভ্র কি বলতে চাই। শুভ্রা বাধ্য মেয়ের মতো শাড়িটা হাতে নিল। প্যাকেট খুলে দেখতে পেল হাতের কাছে খুব সুন্দর সবুজ রঙের সিল্কের শাড়ি। কিন্তু পরক্ষণে শুভ্রার মনটা খারাপ হয়ে গেল। এই সুন্দর শাড়ি তো তার এই মোটা শরীরে বড্ড বেশি বেমানান। নিজেকে এই শাড়িতে কল্পনা করতে মুখ কুঁচকে এলো তার। কিন্তু ভাইয়ের কথা রাখতে বাধ্য হয়ে পড়ল। একটু পর মুখ ভার করে এলেন শুভ্রার মা। মুখ বেজার করে বললে, তোর ভাই কোথা থেকে কোন বস্তিকে তুলে আনছে। পছন্দ করলে তো তোকে বিদায় করলেই বাঁচি। কিন্তু ওই বস্তিটাও তোকে পছন্দ করবে বলে মনে হয় না। চল, বললেন শুভ্রার মা। মুখ বেজার করে বললে, তোর ভাই কোথা থেকে কোন বস্তিকে তুলে আনছে। পছন্দ করলে তো তোকে বিদায় করলেই বাঁচি। কিন্তু ওই বস্তিটাও তোকে পছন্দ করবে বলে মনে হয় না। চল। শুভ্রা কিছু না বলে মাথা নিচু করে তার মায়ের পিছু পিছু গেল। অভ্যস্ত সে এসবে। সামনে বসা মানুষটিকে দেখে অবাক হলো শুভ্র। এটা তো সেদিনে হসপিটালের লোকটা, জাহিদ কবির। ইনি এখানে কি করছে? অবাক হলো সে। এরপর দুই পক্ষের কিছুক্ষণ কথাবার্তা চলল। শেষে জাহিদ নিজেই বলল, আঙ্কেল, শুভ্রা যদি রাজি থাকে তাহলে আজকে আমি ওকে বিয়ে করতে চাই। আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। শুভ্রার কোনো অসুবিধে নেই, তুমি চাইলে আজই বিয়ে হবে। গম্ভীর স্বরে বলে উঠলেন শুভ্রার বাবা। এদিকে শুভ্রার মা কিছু বলতে যেয়েও থেমে গেলেন। শুধু মনে মনে বলেন, আল্লাহ তুমি দেখে রেখো। পুরোটা সময় শুভ্রা ছিল নিশ্চুপ। শুভ্র তাড়াহুড়ো করে কোথা থেকে একজন কাজী ধরে আনলো। বোনের বিয়ের কথা শুনে সুবিতা তাড়াতাড়ি বাসায় চলে আসলো। কোথা থেকে জানে লাল ঘোমটা এনে শুভ্রা মাথায় দেওয়া হলো। অবশেষে 3 কবুলের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হলো। আর শুভ্রা, সে এখনো ঘোরের মধ্যে। তার 27 বছরের একাকী জীবনে সমাপ্তি ঘটল আজ। শুভ্রা শ্বশুর বাড়িটা শহর থেকে একটু দূরে। ছিমছাম দোতলা বাসা, নিচতলা ভাড়া দেয়া। আর দোতলায় জাহিদ কবির তার অসুস্থ মাকে নিয়ে থাকেন। শুভ্রারা বাসায় পৌঁছালো রাত 1টা নাগাদ। যদিও নিয়ম হচ্ছে নতুন বউয়ের সাথে তার পরিবারের একজন সদস্য মেয়ে শ্বশুরবাড়িতে যাবে, সে হিসেবে সুবেদাকে শুভ্রার সাথে পাঠাতে চেয়েছিল সবাই। কিন্তু শুভ্রা নিজে মুখের উপর না করে দিয়েছে। এতে শুভ্রার বাবা মা বেশ লজ্জিত হয়েছেন। কিন্তু সুবিও তো কম যায় না। জাহিদার ওর মাকে দেখে ওরা সবাই ভেবেছে যে গরিব পরিবার। কারণ জাহিদের মায়ের পরনে ছিল সাধারণ তাঁতের শাড়ি, আর জাহিদ পরে এসেছিল সাধারণ অফ হোয়াইট রঙের পুরানা পাঞ্জাবি, যা তার শরীরের শ্যামলা রঙের সাথে বেমানা লাগছিল। পাঞ্জাবির পকেটের পাশে একটু ছেঁড়াও ছিল। মেয়ে দেখতে কেউ এরকম ফকিরান্তি সাজে আসে ভেবে গোপনে কোটি কোটি হেসেছিল সুবিতা। আর শুভ্র যখন বলল যে ছেলে ব্যবসা করে, তারা সবাই ভেবেছিল মনে হয় মুদি দোকান আছে। কিন্তু তাদের মাথায় একটাই কথা ছিল যে ছেলে যদি সুইপারও হয় তবে আজকে শুভ্র তাকে বাসা থেকে বিদায় করবে। ওসব কথা ভেবে সুবিতা মুখের উপরে বলে দিল, আরে যা যা, তোর এই ফকিন্নি শ্বশুর বাড়িতে আমার যাওয়ার কোনো রুচি নেই। সুব্রতা কিছু বলতে যাবে তার আগে জাহিদ তাড়া দিয়ে বলে, সুব্রতা চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর গাড়ি ছেড়ে দিল। একদম অনিশ্চিত পথে একে পা বাড়ালো সুব্রতা। মা খাবারটা খেয়ে শাশুড়ির ডাকে হুঁশ ফিরে শুভ্রার। এখানে এসেছে প্রায় 15 মিনিট। সে বসে আছে ড্রয়িং রুমে। সামনে তাকে দেখে তার শাশুড়ি খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। সৌজন্যতা রক্ষায় সুব্রতা কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে শুনতে পেল পুরুষালী কণ্ঠস্বর। জাহিদ মেয়েকে রাগ দেখে বলল, তুমি কষ্ট করে খাবার গরম করতে গেলে কেন মা? আমি করতাম। আর খাবার তো খুব বেশি নেই মা, তুমি এটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আমার আর সুব্রতার জন্য কিছু বানিয়ে নিচ্ছি। আরে দাঁড়া তো বাপ, সবসময় শুধু খবরদারি। মেয়েটি যে ক্ষুধা পেয়েছে বুঝিস কিছু? তখন দেখলাম কিছু মুখে তুলেনি। আর কেমন বাপ মা, মেয়েটা যে কিছু খেলো না তা চোখে দেখলো না। শাশুড়ির কথায় লজ্জায় মাথা নামালো শুভ্রা। শুভ্রা শাশুড়ি এবার ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুনো মা, মন খারাপ করো না। দোষী তারা, তুমি না। ওমন বাপ মা আল্লাহ শত্রুকে না দিক।
বলেই সুব্রতার মুখে একনলা ভাত দিয়ে দিল। শাশুড়ি আদর ফেরাতে পারলো না শুভ্রা, চুপচাপ পুরো ভাত খেয়ে নিল। জাহিদ মা আর বউয়ের ভালোবাসা দেখে মনে মনে প্রসন্ন হলো। পুরুষ মানুষের বেশি কি বাঁচাই। গুটি গুটি পায়ে জাহিদের ঘরে ঢুকলো শুভ্রা। অতি সাধারণ একটি রুম, পুরনো খাট, একটি পুরনো আলনা, একটি ভাঙা রং উঠা স্টিলের আলমারি, আর একটি সাধারণ পড়ার টেবিল যার উপরে একটি ল্যাপটপ রাখা। সব সাধারণের মাঝেও সুব্রত আলাদা শান্তি খুঁজে পেল। হুট করে দরজায় ছিটকিনি দেওয়ার শব্দে পেছনে ফিরল শুভ্রা। দেখলো জাহিদ দাঁড়িয়ে ঘেমে যুবযুব অবস্থা। এতক্ষণ রান্না করলো, তারপর মাকে ঘুম পাড়ালো। লোকটাকে দেখে কেন জানি মায়া মায়া কাজ করে। শুভ্রা, আপনার উপর দিয়ে আজ অনেক ধকল গিয়েছে, আপনি যে ফ্রেশ হয়ে নিন আগে, হালকা স্বরে বলল জাহিদ। শুভ্রা বাধ্য মেয়ের মতো ব্যাগ থেকে কাপড় হাতে করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কি ব্যাপার, বাবা এখনো ঘুমোনি? এত রাতে বাবাকে জেগে থাকতে দেখে জিজ্ঞেস করলো শুভ্র। আমি অনেক খারাপ বাপ রে শুভ্র। শুভ্রতা আমার প্রথম সন্তান, আমার অনেক শখে ছিল ও। তোদের সব ভাই বোনদের মধ্যে ওকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু মেয়েটা যখন বিপদে পড়লো আমি ওর হাত ছেড়ে দিলাম। প্রেমিক হারালো, নিজের সৌন্দর্য হারালো, লোকের কটু কথা সব একাই সামলেছে মেয়েটা। মানুষের কটু কথা সহ্য করা যায়, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মানসিক অত্যাচার সহ্য করা যায় না। সব জেনে শুনে মেয়েটাকে আমরা মানসিক অত্যাচার করেছি, ফলে সে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিতেও চেয়েছিল। ভেবেছিস কতটা নির্দয় আমরা? আমাদের কাছে মেয়ের জীবনের থেকে বড় ছিল সমাজ। বিপদে পড়লো, আমি ওর হাত ছেড়ে দিলাম। প্রেমিক হারালো, নিজের সৌন্দর্য হারালো, লোকের কটু কথা সব একাই সামলেছে মেয়েটা। মানসিক কটু কথা সহ্য করা যায়, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মানসিক অত্যাচার সহ্য করা যায় না। সব জেনে শুনে মেয়েটাকে আমরা মানসিক অত্যাচার করেছি, ফলে সে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিতেও চেয়েছিল। ভেবেছিস কতটা নির্দয় আমরা? আমাদের কাছে মেয়ের জীবনের থেকে বড় ছিল সমাজ। মেয়েটা কত কষ্ট নিয়ে এই বাড়ি ছেড়েছে, আর আজ খোঁজখবর না নিয়ে অচেনা এক ছেলের হাতে মেয়েটাকে তুলে দিলাম। ভয় আছে শুভ্র, ছেলেটা ভালো তো? এতক্ষণ বাবার কথা শুনছিল শুভ্র, এখন নিজে থেকে বলো সে চিন্তা করো না বাবা, আমি দেখে শুনে বোনের বিয়ে দিয়েছি। জাহিদ ভাইয়ের কাছে ও ভালো থাকবে, অন্তত এই নরকের মতো অসুখে থাকবে না। আর আমি কাল আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে শিফট হব। এখানে এতদিন ছিলাম শুধুই আপুর জন্য। আপু নেই এখানে এখন, তাই আর থাকারও প্রয়োজন নেই বলে শুভ্র চলে গেল। এদিকে নিজাম সাহেব আবার নিজের অনুশোচনায় মগ্ন হলেন। ফ্রেশে শুভ্রা বের হলো, দেখলো কাপড় পরিবর্তন করে জাহিদ আগে শুয়ে পড়েছে। শুভ্রতাও অস্বস্তি নিয়ে বিছানায় উঠতে গেলে তার শরীরে ভারে বিছানাটা ক্যারমেল করে উঠল। লজ্জায় মাথা নামালো শুভ্রা, কিন্তু পরক্ষণই কপালে পেল আলতো ঠোঁটের স্পর্শ। ভরসা ছিল যা। জাহিদ অভয় দিয়ে ফিসফিসে বলল, বিছানাটা অনেক পুরনো শুভ্রাপুরি, নিজেকে নিয়ে এত লো ফিল কখনই করবে না, বুঝেছ? শুভ্রায় সুবোধ বালিকা ন্যায় মাথা নাড়ায়। সে বুঝেছে। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে শুভ্রার, প্রায় 11টা বেজে গেছে। শাশুড়ি কি না কি বলবে ভেবেই মুখটা কালো হয়ে গেল শুভ্রার। তাই তো তাড়াহুড়ো করে গোসল করে আয়নার সামনে দাঁড়ালো। আচমকায় তার নজর পড়ল ড্রেসিং টেবিলের সামনে রাখা ছোট্ট চিরকুটে। সেখানে সুন্দর করে লেখা পরি। আলমারিতে একটি বেগুনি শাড়ি রাখা, বিকেলে ওটা পরে রেডি থাকিয়েন। চিরকুটটা পরে শুভ্রা বারবার বিড়বিড়ে বলল, পরি? তার মতো অসুন্দর মেয়েকেও যে কে পরি বলে ডাকবে তা তার ভাবনার অতীত। কি মনে করে শুভ্রা আয়নায় নিজেকে দেখলো আবার, কই না তো। ওই তো, মুখে বড় বড় ব্রণ, মাথায় পাতলা চুল, দেহটা বেশ মোটা। কোনো দিক দিয়েই তো তার নিজেকে পরি মনে হচ্ছে না। তবে কি লোকটা তাকে নিয়ে উপহাস করলো? ভেবে চোখ ভরে এলো শুভ্রার। শুভ্রা ঘর থেকে বের হয়ে দেখলো তার শাশুড়ি টিভি দেখছে। শুভ্রাকে দেখে মিষ্টি এসে বলল, বৌমা উঠেছ? যাও, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। শুভ্রা ইতস্তত করে জিজ্ঞাসা করলো, মা আপনি খেয়েছেন? হ্যাঁ রে মা, আমি তো হার্টের রুগী, সবকিছু সময় মতো করতে হয়। প্রতিদিন সকালে 7টা বাজতে নাস্তা করে ফেলি। আবারও মিষ্টি এসে উত্তর দিলেন দিলরুবা কবির। শুভ্রা এবার মাথা নত করে মলিন মুখে বলল, সরি মা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি বুঝিনি এতটা দেরি কি করে হলো। দিলরুবা কবির এবার বিনতির গালে আলতো করে হাত থেকে বললেন, এত সংকোচ কেন মা? আমাকে নিজের মায়ের মতোই ভাবো। তুমি যদি বিকেল 4টায় ঘুম থেকে উঠো তবু তোমাকে আমি কিচ্ছু বলবো না। জানো তো, একদম মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। আল্লাহর রহমতে আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি তো, তাই এই জীবন নিয়ে আমার কোনো আর অভিযোগ নেই। এই যে আজ তুমি দেরিতে ঘুম থেকে উঠলে, এটা নিয়ে যদি আমি তোমাকে খোঁচা মারি তখন তুমি মন খারাপ করবে। তখন কি হবে জানো? আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাব দিতে হবে। কি লাভ বলো? এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। জীবন একটাই মা, তুমিও চেষ্টা করবে যাতে তোমার দ্বারা কেউ কষ্ট না পায়। কিন্তু তাই বলে আবার অন্যায় মেনে নিবে না।
কেউ অন্যায় করলে তার প্রতিবাদ অবশ্যই করবে, তাতে সে যদি কষ্ট পায় তবু তার ধার ধারবে না। বুঝেছ পরিমা? শাশুড়ির কথায় প্রসন্ন হাসলো শুভ্রা। আবার অবাকও হলো, শাশুড়িও তাকে পরি ডাকছে। যাই হোক, এতদিন ভাগ্যকে দোষ দিয়েছে, কিন্তু আজ বুঝছে সৃষ্টিকর্তা তাকে জীবনের সেরা উপহারটাই দিয়েছে। এরকম শাশুড়ি কজনে কপালে জুটে। কিরে শুভ্র, তোর বোনকে কোন ছোট লোকের সাথে বিয়ে দিয়েছিস? আজকে বিয়ে দ্বিতীয় দিন হিসেবে আজকে আমাদের আত্মীয় স্বজন সবাই দাওয়াত দেওয়ার কথা। বুঝলাম হুট করে বিয়ে, কদিন পর অনুষ্ঠান করবে, কিন্তু তাই বলে আমাদের সাথে একটাবার আলোচনা করবে না নাকি? আমাদের আত্মীয়দের দাওয়াতও দিতে হবে তো নাকি? তুই এক্ষুনি ওই ছেলেকে ফোন দে। মায়ের কথায় বিরক্ত হলো শুভ্র। বিরক্তি নিয়ে বলল, জাহিদ ভাই ওসব দাওয়াত টাওয়াত করবে না। একটু আগেই তো বললে তোমার মেয়ে জামাই ছোট লোক, তোমাদের মাথার বোঝাটা যে নেমেছে এটা নিয়ে শুকরিয়া করো। তোমাদের মন চাইলে নিজে যে মেয়েকে দেখে আসো। আর আমি কালকে পুরোপুরি এই বাসা থেকে শিফট করছি। এতদিন আপুর জন্য আসতাম, আর এমনি তো পরের মাসে আমাকে সিলেটে ট্রান্সফার করে দিবে। বলে শুভ্র আবার নাস্তা খাওয়ায় মন দিল। জামাল সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই চলে যাবি একবারে বললি না? প্রয়োজন বোধ করিসনি। শুভ্র সহজ উত্তর। সানামে যা ক্ষিপ্ত হয়ে প্রশ্ন ছিল, প্রয়োজন বোধ করিসনি মানেটা কি? আমরা তোর বাবা মা শুভ্র, জন্ম দিয়েছি তোকে। তোমরা কেমন বাবা মা জানা আছে আমার। যে বাবা মা নিজের মেয়ে বিপদের সময় তাকে খোঁটা দেয়, তার মৃত্যু কামনা করে, তারা যে ভবিষ্যতে আমি বিপদে পড়লে আমার মৃত্যু কামনা করবে না, তার কি নিশ্চয়তা? তাই তোমাদের থেকে যত দূরে থাকবো তত ভালো থাকবো। বলে শুভ্র নিজের ঘরে চলে গেল। এদিকে সানা মির্জা ছেলের কথা শুনে নিজের ভাষা হারালেন। ছলছল চোখে স্বামীকে জিজ্ঞেস করলেন, আমরা কি বাবা মা হিসেবে এতটা খারাপ জামাল? হয়তোবা ভাবলেশীন ভাবে উত্তর দিলেন জামাল সাহেব। জাহিদের দেয়া শাড়ি পরে বসে আছে শুভ্রা। একটু পরে জাহিদ এলো, তারা দিল শুভ্রাকে। শুভ্র শাশুড়িকে বলে বের হলো। জাহিদ বাসার সামনে থেকে অটো নিল। অটোতে উঠার আগে শুভ্রাকে জিজ্ঞেস করলো, অটোতে সত্য কোনো সমস্যা আছে তোমার? যদি থাকে বলো, আমি গাড়ি বের করছি। আসলে গাড়িতে চলাচল আমার খুব একটা ভালো লাগে না। শুভ্রা হালকা হেসে বলল, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে জাহিদ, রিক্সা অটো এসবে আমি ছোট থেকে অভ্যস্ত। জাহিদ শুভ্রাকে নিয়ে একটা ফার্নিচারের শোরুমে গেল। তারপর শুভ্রাকে বলল, এতদিন ব্যাচেলর ছিলাম, তাই ঘরে সব পুরনো জিনিসই রেখে দিয়েছিলাম, কিন্তু এখন নতুন বউ এসেছে, তাই নতুন বউ নিজের পছন্দ অনুযায়ী যা নিতে চাইবে আজ নিবে, চলো। জাহিদের কথায় শুভ্রা অবাক হলো। তারপর জাহিদের পিছু পিছু চললো। জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে দেখতে শুভ্রা চোখ কপালে। এত দাম, জাহিদের উপর নির্ঘাত চাপ পড়বে। শুভ্রা চুপচাপ আছে দেখে জাহিদ এবার নিজে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কিছু পছন্দ হচ্ছে না? অন্য শোরুমে যাবে? শুভ্রা অপ্রস্তুত হয়ে বলল, আমি বলেছিলাম যে এসব কেনার দরকার নেই, যা আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে। জাহিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? এখানে দাম অনেক ফার্নিচারের, এত টাকা নষ্ট করার তো দরকার নেই। জাহিদ হালকা হেসে উত্তর দিল, এসব তোমাকে ভাবতে হবে না পরি, এটা তোমার স্বামীর শোরুম। দেখো, কবির ফার্নিচার, যা মন চাই কেন। জাহিদের কথায় তব্দা খেল শুভ্রা। জাহিদের শোরুম মানে? শুভ্রা তো ভেবেছিল এভাবে হাবার মতো তাকে না থেকে, যাও ফার্নিচার পছন্দ করো। শুভ্র জাহিদের কথা মতো ফার্নিচার পছন্দ করলো। কবির ফার্নিচারের যে আরো 3টি শোরুম আছে শুভ্রা জানে তা। এদের ফার্নিচারে বেশ সুখ্যাতি আছে। এছাড়া শহরে এদের কাপড়ের শোরুমও আছে। কিন্তু এসবের মালিক যে জাহিদ, তা স্বপ্নে কল্পনা করেনি শুভ্রা। শুভ্রা ভেবে পায় না জাহিদের মতো বড়লোক বেটা এমনে সাধারণভাবে ঘুরে কেন, আর ওর মতো একটা ভুটকিকে বিয়ে করলো কেন। সকাল থেকে শুভ্রা দৌড়াদৌড়ি শেষ নেই। চরম উৎসাহের সাথে যে সব ঘরে ফার্নিচার সেট করছে। যদি জাহিদ ওকে নিয়ে গিয়েছিল ওদের নিজেদের ঘরের জন্য ফার্নিচার কিনতে, কিন্তু শুভ্রার কথা ও শাশুড়ির ঘরের জন্য নিবে, কিন্তু নিতে নিতে সে সব ঘরের জন্য নিয়েছে। জাহিদও মানা করেনি। এত টাকা পয়সা কার জন্য? তার মা আর স্ত্রীর জন্যই তো। শুভ্রা দৌড়াদৌড়ি দেখে দিলরুবা কবিরও হাসছেন। যদিও সে চায়নি তার ঘরে পুরনো ফার্নিচার সরাতে, কারণ জীবনটা আর কদিনেরই বা। কিন্তু পরবর্তীতে শুভ্রা মুখের হাসি দেখে সে সিদ্ধান্ত বদলেছেন। মেয়েটা কত শখ করে কিনেছে, এখন যদি সে মানা করে তাহলে তো মেয়েটা কষ্ট পাবে। দিলরুবা আর জাহিদ সোফায় বসে শুভ্রা দৌড়াদৌড়ি দেখছে। মেয়েটা সে সকালে উঠে শাশুড়ির জন্য নাস্তা বানিয়েছে, তারপর দিলরুবার সাথে বাগানে কাজে সাহায্য করেছে, এখন আবার এই কাজ করছে, কিন্তু চোখে মুখে ক্লান্তির রেশ মাত্র নেই। শুভ্রা সবার আগে হাত দিয়েছে ও শাশুড়ি ঘরে। কোথায় কি বসবে সব জেনে নিজের মনের মতো করে সাজাচ্ছে। কালকে শোরুমে যেও সবচেয়ে সুন্দর বিছানাটা নিয়েছে দিলরুবার জন্যই। শুভ্রা এরূপ আচরণে বেশ প্রসন্ন হয়েছে জাহিদ। এমনি একজন জীবনসঙ্গী তো সে মনে মনে কল্পনা করেছিল যে তার মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। রাতে শুভ্রা ব্যালকনিতে বসেছিল। তার দৃষ্টি ছিল ওই দূর আকাশের পানে। বড় চাঁদ উঠেছে আজ, মনে হয় ভরা পূর্ণিমা।
শুভ্রার এখনো বিশ্বাস করতে পারছে না যে সৃষ্টিকর্তা তার কপালে এত ভালো একটা শ্বশুর বাড়ি দিয়েছে, যে শুভ্রা এতদিন মানুষের তুচ্ছ তাচ্ছিল্য কটু কথা শিকার হয়েছে। এমনকি তার আপন মাও তার মৃত্যু কামনা করেছে। সে শুভ্রাকে তার স্বামী শাশুড়ি মাথায় তুলে ভালোবাসার চাপ ধরে মুড়িয়ে রেখেছে। শুভ্রা নিজের ভাগ্যকে এখনো বিশ্বাস করতে মন চায় না। শুভ্রা চিন্তার মাঝে জাহিদ দুই হাতে দুটি মগ নিয়ে বারান্দায় এলো। তারপর হালকা হেসে বলল, একটু আগে এসেছিলাম, দেখলাম বারান্দায় তুমি। তখনই মনে হলো আজ রাতে যে সুন্দর আবহাওয়া, ছোটখাটো একটা কফি ডেট আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। বলেই নিজের হাতের একটি কফির মগ শুভ্রার হাতে দিল। শুভ্রা হালকা হেসে কফির মগটা নিল। কয়েক মিনিট দুজনের নীরবতা পালন করলো। এরপর জাহিদ নিজে বলতে শুরু করলো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। নিজের সব ভাই বোনদের দায়িত্ব সে একা হাতে পালন করেছেন, যার ফলে তার বিয়ে হয় দেরিতে। বিয়ের প্রথম 2 বছর বাচ্চা না হয় অনেক চিকিৎসার পর আমার জন্ম হয়। বাবা মায়ের বিয়ের 4র্থ বছরে আমার জন্মে আমার ফুফু চাচারা তেমন একটা খুশি ছিলেন না। বাবার উত্তরাধিকার এলো বলে একমাত্র সন্তান হয় আমি অনেক বিলাসিতার মাঝে বড় হয়েছি। একটা স্বপ্নের মতো জীবন ছিল আমার। পড়াশোনা শেষ করে যখন দেশে আসলাম, প্রস্তুতি নিচ্ছিলাম বাবার ব্যবসায় যোগ দেওয়ার। কিন্তু হুট করে খবর এলো বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর মৃত বাবাকে নিয়ে দৌড়াদৌড়ির মাঝে খবর এলো তাদের কোম্পানির জমি জমা সব চাচারা দখল করে ফেলেছে। এরপর আমি মামলা করলেও জিততে পারিনি, কারণ ওদের হাতে টাকা ছিল, আমাদের হাত তখন ফাঁকা। মাত্র 1 কাপড়ে সেদিন আমরা আমাদের বাসা ছেড়েছিলাম। এরপর বুঝতে পারি যে বাবার মৃত্যু ন্যাচারাল ছিল না, তাকে ফুফু চাচারে হত্যা করেছে। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না। এদিকে মাও এত কিছু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে বসে। সেদিন আমার কোনো আত্মীয়কে আমার পাশে পাইনি। 100 টাকার জন্য যাত্রার কাছে হাত পেতেছি, কিন্তু সাহায্য পাইনি। তারপর থেকে আত্মীয় স্বজনের প্রতি রুচি উঠে গেছে। মাকে নিয়ে আমার জীবন, আর এখন সেই জীবনে নতুন করে যোগ হয়েছে তুমি। আশা করি তুমি বুঝেছো তুমি আমার কতটা আপন, কতটা ভালোবাসার। জাহিদের শেষ লাইনে লজ্জা পেলে শুভ্রা, লজ্জায় মাথা নিচু করলো। তার মতো অসুন্দর মেয়েকেও কেউ ভালোবাসবে তা তার কল্পনার বাইরে ছিল। শুভ্রা ভাবনার মাঝে জাহিদ ওকে কোলে তুলে নেয়। শুভ্রা ভয়ে বলে বসে, এই এই কি করছেনটা কি, পরে যাবেন তো? জাহিদ হেসে উত্তর দেয়, এতটা দুর্বল না আমি ম্যাডাম, আপাতত বউটাকে আদর করতে মন চাচ্ছে। শুভ্রা 3 মামি, 4 খালা, অন্যদিকে ও 2 চাচি, 3 ফুফি। তার মাকে সাথে নিয়ে কাউকে কিছু না জেনে হুট করে শুভ্রা শ্বশুরবাড়ি হাজির হয়েছে। অবশ্য তাদের উদ্দেশ্য ছিল শুভ্রাকে তার শ্বশুরবাড়ির লোকের কাছে অপ্রস্তুত করা। কেননা একসময় শুভ্রা যখন সমাজে প্রচলিত মানদণ্ড অনুযায়ী সুন্দর ছিল, তখন তার মামা চাচা ফুফুর পরিবার রীতিমতো শুভ্রাকে নিয়ে টানাটানি করত, যাতে শুভ্রা তাদের ঘরের বউ হয়। এমনকি শুভ্রার প্রতিটা ছেলে কাজিন শুভ্রার জন্য পাগল ছিল। কিন্তু শুভ্রা যখন তার প্রেমিকের জন্য তাদেরকে ফিরিয়ে দিল, সবাই মনে মনে ক্ষুণ্ণ হলো। এরপর যখন শুভ্রা তার শারীরিক সৌন্দর্য আর প্রেমিক দুটোকে হারালো, তার এই আত্মীয়গুলোই তার সবচেয়ে বেশি বদনাম করে বেরিয়েছে। তাকে উঠতে বসতে অপমান করেছে। আজও যে এখানে তাকে ছোট করতে এসেছে তা শুভ্রা জানা, কিন্তু শাশুড়ির সামনে কিছু বলতেও পারছে না সে। এদিকে শুভ্রার মামি, খালা, ফুফিরা তো অপমান করতে এসে নিজেরা অবাক হয়ে গেছে। এমনকি শুভ্রা মায়েও অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল শুভ্রা শ্বশুরবাড়ি শহর থেকে যেহেতু দূরে, তাই 3 শেড পুরানা আমলে ভাঙা বাড়ি হবে হয়তো। কিন্তু এখানে আসে যখন দেখলো ছিমছাম সুন্দর দোতলা একটা বাসা, তাদেরই বিশ্বাস হয়নি। এরপর যখন বাসার ভেতরে ঢুকে দেখলো দামি দামি ফার্নিচার, সবাই দ্বিতীয়বারের মতো টনক নড়ল। এ কি করে সম্ভব? তারা তো ভেবেছিল শুভ্রা কোনো ফকিনীর সাথে বিয়ে হয়েছে, কিন্তু এটা তো বড় লোক। শুভ্রার মতো অসুন্দর মেয়েকে কেন বিয়ে করলো? নির্ঘাত কোনো সমস্যা আছে ছেলের। তাদের চিন্তার মাঝে বাসায় খাবারের প্যাকেট নিয়ে হাসলো জাহিদ। সে নিজে বিরক্ত, এভাবে না বলে কেউ কারো বাসায় যায় নাকি? কিরকম অসভ্য। তবু ফর্মালিটি দেখাতে সবার সাথে কুশলাদি বিনিময় করলো। শুভ্রা সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর জাহিদ শুভ্রাকে বলল সবাইকে খাবার দিতে। তখনই শুভ্রা ছোট খালা বলে বসলো, তুমি এত কষ্ট করে বাইরে থেকে খাবার আনলে কেন বাবা? শুভ্রাই তো ভালো রান্না পারে, ওকে বললেই পারতে। আর আমরা সাধারণত বাইরে খাবার খাই না, বুঝই তো, স্বাস্থ্য সচেতন আমরা। জাহিদ ফিসলে হেসে বলল, আপনারা আসবেন তা আগে জানলে অবশ্যই হোমমেড খাবারের ব্যবস্থা করতাম আন্টি, কিন্তু এই অল্প সময়ে আমি আমার স্ত্রীর উপর চাপ দিতে চাই না রান্নার। একটু অ্যাডজাস্ট করে নিন। আর এটা 5 স্টার হোটেলের খাবার, আশা করি আপনাদের সমস্যা হবে না। জাহিদের উত্তর শুনে ছোট খালা মেকি হাসলো, কিন্তু উনি থামতে বড় ফুফি জিজ্ঞেস করলো, এটা কি তোমার প্রথম বিয়ে? তো কি করো তুমি? আবার অপ্রস্তুত হলো জাহিদ। এদিকে শুভ্রারও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। নিজের মায়ের প্রতি তার আজ ঘৃণা যাচ্ছে। সব জেনে শুনো তার মা তার শ্বশুর বাড়িতে কেন এদের নিয়ে আসলো? মা কি জানে না যে এরা তার সংসারে অশান্তি করতে এসেছে? এতদিন কেন বিয়ে হচ্ছে না এটা নিয়ে চিল্লাচিল্লি করতো, আর এখন বিয়ে হয়েছে, মেয়ে সুখে আছে, সেটা সহ্য হচ্ছে না।
ভাবি, ননদ, বোন সবাইকে নিয়ে এসেছে মেয়ের সংসারে ঝামেলা বাঁধাতে। জাহিদ আবারও সাবলীলভাবে উত্তর দিল, ব্যবসা করি, আর এটাই আমার প্রথম বিয়ে। এদিকে শুভ্রা বড় মামে হুট করে জিজ্ঞেস করলো, বাবা তোমার বয়স কত? জাহিদ এহান প্রশ্নে বিব্রত হলেও উত্তর দিল, 42 মামি। ও মা, এত বয়স, তাহলে বিয়ে করনি কেন এতদিন? এতদিন তো তোমার 3-4টা বাচ্চা থাকার কথা। আমাদের শুভ্রা যা অবস্থা, মনে হয় না একটা বাচ্চা পয়দা করার ক্ষমতা আছে ওর। আর ওর তো আবার প্রেমিকও ছিল, আল্লাহ জানে কয়টা গর্ভপাত ঘটিয়েছে। মামের মুখে এত নোংরা কথা শুনে শুভ্রার চোখে পানি চলে এলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাহিদ তার সামনে রাখে পানি জগের পানি ছুঁড়ে মারলো শুভ্রা মামের মুখে। তারপর হেসে বলে উঠল, বের হও আমার বাসা থেকে অসভ্য মহিলা। আরেকবার যদি আমার বাসার আশেপাশে তোদের একটাকেও দেখি, তাহলে ঠ্যাং ভেঙে হাসপাতালে পাঠাবো সব কটাকে। শুভ্রা মা উঠে রাগ দেখিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা জাহিদ? আমরা তোমার বড়। জাহিদও তাচ্ছিল্য এসে বলল, রাগ তোর বড় গিরি। তোর মেয়ের চরিত্র নিয়ে যখন এত নোংরা কথা বলতেছিল, তখন কই ছিলি তুই? তোর মতো শয়তান মহিলা আমি আমার এই লাইফও দেখিনি। যা বাগ এখান থেকে। নিজের মেয়ের সংসার নিজে ভাঙতে আসছিস। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে তোর মেয়েকে এখনই ধাক্কা মেরে বের করে দিত। এই পরিকল্পনা নিয়েই তো আসছিলি তোরা, না? শালা শয়তানের জাত। জাহিদের কথা শুনে মাথা নিচু করলো শুভ্রার মা। মেয়ে জামাইয়ের কাছে এভাবে অপমানিত হবে সে কল্পনাও করেননি। আর কেউ থাকলো না সেখানে, সবাই গজর গজর করতে করতে চলে গেল। জাহিদও নিজের রুমে চলে গেল। এদিকে শুভ্রা একাই ড্রয়িং রুমে বসে রইল। শাশুড়ি স্বামীর সামনে খুব লজ্জা পেয়েছে আজ। আর মামির ওসব কথা কি জাহিদ বিশ্বাস করেছে? জাহিদের মতো নরম মানুষও যে রেগে গেলে এত ভয়ঙ্কর হয়ে যায়, আজ তা দেখলো শুভ্রা। শুভ্রা চিন্তার মাঝে ও শাশুড়ি ওর কাঁধে হাত রেখে বলল, মনে কষ্ট নিও না মা, ওগুলো শয়তান মানুষ। আল্লাহ পরকালে ওদের শাস্তি দিবেন। ওদের কথায় ভুলও কান দিবে না। শাশুড়ির ব্যবহারে স্তব্ধ শুভ্রা। এ কেমন শাশুড়ি? ওনার জায়গায় অন্য কেউ হলে শুভ্রাকে এতক্ষণে কত কটু কথা শোনাতো, ছেলেকে ফুসলাতো তাকে ডিভোর্স দিতে। কিন্তু তার শাশুড়ি পুরোই উল্টো। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে আছে জাহিদ। এরই মাঝে শুভ্রা তার পাশে এসে দাঁড়ালো। নিচু মাথায় ভেজা গলায় বলল, বিশ্বাস করুন জাহিদ, আমার প্রাক্তন আজ পর্যন্ত আমার হাতটাও ধরেনি। বিশ্বাস কো। কথা শেষ হতে না হতেই জাহিদ শুভ্রাকে বুকে টেনে নিল। তারপর কানে কানে বলল, আমি জানি আমার শুভ্র পরে নিশ্চয় পবিত্র। আমি তো শুধু রেগে আছি তোমার এই অসভ্য মামির গালে 2-3টা থাপ্পড় দিলাম না কেন? জাহিদের কথা শুনে হেসে দিল শুভ্রা। জাহিদও হেসে স্ত্রীকে বুকে আরেকটু চেপে নিল। শুভ্রা জেরাজেরিতে অবশেষে জাহিদ শুভ্রাকে নিয়ে গাইনি চিকিৎসকের কাছে এসেছে। যদিও জাহিদ বারবার শুভ্রাকে বলেছিল যে তার কাছে তার মা আর শুভ্রাই যথেষ্ট। আল্লাহ যদি কোনোদিন তাদের সন্তান দান করেন তবে আলহামদুলিল্লাহ, আর যদি সন্তান না হয় তবু এটা নিয়ে সে অসন্তুষ্ট হবে না। কিন্তু শুভ্রা নাছোড় বান্দা, সেদিন মামির বলা কথা সে ভুলতে পারছে না। তাই সে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার শুভ্রাকে কিছু টেস্ট দিয়েছিল। রিপোর্ট দেখে ডাক্তার বলল শুভ্রা থাইরয়েডের সমস্যা রয়েছে, আর টিউমার অপারেশনের সময় তার ভুল ট্রিটমেন্ট করা হয়েছিল, যার কারণে তার দেহে হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। এই কারণে তার মুখে ব্রণ ও মেদ বেড়েছে। এই অবস্থায় বাচ্চা নেওয়া পসিবল না, কিন্তু অসম্ভবও কিছু না। তুমি চেষ্টা করলে অবশ্যই মা হতে পারবে, কিন্তু তার জন্য অনেক শ্রম দিতে হবে। এই অতিরিক্ত মেদ কমাতে হবে। সেদিন ডাক্তারের চেম্বার থেকে ফিরেই শুভ্রা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো যে সে নিজেকে পরিবর্তন করবে। আর এখন তো টাকার ইস্যু নেই, যাদের যথেষ্ট টাকা। বইয়ের ট্রিটমেন্ট না হয় একটু বেশি খরচ করলো। কিছুদিনের মাঝে শুভ্রা জিমে জয়েন করলো, জগিং ক্লাবে জয়েন করলো, স্কিন ডক্টরে শরণাপন্ন হলো। হাতে 1 বছর সময় নিয়ে শুরু করলো নিজেকে পরিবর্তনে। একটা বছর চোখের পলকে চলে গেল। শুভ্রা মাঝও ব্যাপক পরিবর্তন, পুরনো রূপ নিয়ে পেয়েছে সে। যদিও এর জন্য জায়েদের বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে। শুভ্রা আজ খুশি, প্রচন্ড পরিমাণে খুশি। গত একটা বছর আল্লাহর কাছে অনেকবার যা ভিক্ষা চেয়েছে, আজ আল্লাহ তাকে তা দান করেছে। হাতে প্রেগনেন্সি কিটটা যতবার দেখছে ততবার তার চোখে পানি আসছে। কি রে শুভি, কাঁদছিস কেন? সুবিতা কাঁদতে কাঁদতে বলল, মা, অন এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে। ওখানে সিটিজেনশিপ পাওয়ার জন্য সে ওই দেশের স্থানীয় এক মেয়েকে বিয়ে করে নিয়েছে। সুবিধার কথা শুনে সানা মির্জার পায়ের তলায় মাটি সরে গেল। এই মেয়েকে নিয়ে সে কত গর্ব করত। হবু জামাইকে নিয়েও তো তার গর্বের শেষ নেই। কিন্তু এখন তার ভাবিরা, বোনেরা, ননদ ননসরা যদি এটা জানতে পারে তাহলে কি হবে? রাগের মাথা সে সুবিধাকে থাপ্পড় বসিয়ে দিল। তারপর হেসে হেসে বলল, অসভ্য মেয়ে, এত রূপ থেকে কি লাভ হলো তোর? আটকে রাখতে তো পারলি না। দেখ শুভ্রাকে, না আছে রূপ, না আছে গুণ, তবে সে কবির ফার্নিচারের মালিককে বিয়ে করে এখন রাজধানী হয়ে আছে। আর তুই, পুরা পাড়া জানে তুই এনগেস্ট। এখন বিয়েটা ভাঙলে আমরা কি করে মুখ দেখাবো? তুই জন্মের পর মরলি না কেন? অলক্ষ্যে মেয়ে কোথাকার। তোর চেয়ে তো শুভ্রাই ভালো আছে। মায়ের কথা স্তব্ধ হয়ে গেল সুবিতা।
আর একটা কথা না বলে সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। পেছনে সানা মির্জা অনবরত যা তা বলে গালি দিয়েই যাচ্ছে। রুমে ঢুকে সুবিধা কান্নায় ভেঙে পড়ল। অনেক বিশ্বাসঘাতকতায় যতটা না আঘাত পেয়েছে তার চেয়ে বেশি আঘাত পেয়েছে নিজের মায়ের ব্যবহারে। হুট করে তার মনে পড়ে গেল সে তো শুভ্রার সাথে একই আচরণ করেছিল। তার বোন তার জন্য কত কি না করেছে, আর সে কিভাবে বোনের খারাপ সময়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আর আজ সেও তার বোনের জায়গায় দাঁড়িয়ে। তার ভাইটাও তাকে ঘৃণা করে। পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই তার। আর শুভ্রা, সেও নিজে থেকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যখন সবাই জেনেছিল যে শুভ্রার স্বামী ধনী মানুষ, আবার বেহার মতো সবাই ছুটে গিয়েছিল। কিন্তু শুভ্রা সবাইকে গেট থেকে বিদায় জানায়। এমনকি মা ফোন দিলেও সে রিসিভ করে না। কয়েক মাস চেষ্টা করার পর মাও চেষ্টা বাদ দিয়ে দেয়। এভাবে একটা বছর কেটে যায় শুভ্রা সবার সাথে সম্পর্ক ছিন্ন করার। সবকিছু মনে করে আবার কেঁদে দেয় সুবিতা। আজ সে অনুতপ্ত। বারবার আননোন নাম্বার থেকে ফোন আসায় বিরক্ত হলো শুভ্রা। যাদের একটু আগে এসেছে। শুভ্রা প্রেগনেন্সি নিউজে রীতিমতো সে খুশিতে লাফালাফি শুরু করেছিল। এখন অবশ্য নামাজে দাঁড়িয়েছে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে। এদিকে বিরক্ত হয়ে শুভ্রা অবশেষে ফোন রিসিভ করলো। হ্যালো বলতে উপাস থেকে কান্নার আওয়াজ শুনে শুভ্রা বুঝতে বাকি রইল না কে। সুবিধা কান্না করতে করতে বলল, আপু, তোর বাসায় 2টা দিন থাকতে দিবি? আমি হোস্টেলে সিট পেলেই চলে যাব। শুভ্রা কিছু আর জানার প্রয়োজন বোধ না করে তার ছেলে এসে বলল, তোর সাথে কি হয়েছে জানি না, জানার প্রয়োজনও বোধ করি না। আর আমার বাসায় তোকে রাখতে পারবো না, পরে দেখা যাবে আমার সংসার ভাঙতে উঠে পড়ে লাগবে। বলে কল কেটে দিল। অন্যদিকে সুবিধা এখনো হতবাক। এটা কি সেই শুভ্রা আপু যে তাকে আগে এত ভালোবাসতো? বারান্দায় দাঁড়িয়ে আছে জাহিদ। একটু আগে শুভ্রাকে ঘুম পাড়িয়ে এসেছে। মেয়েটা আজ অনেক খুশি। জাহিদও যে কম খুশি তা নয়, উল্টো শুভ্রার চেয়ে 1000 গুণ বেশি খুশি জাহিদ। আজ সে পরিপূর্ণ হলো একজন পুরুষ। আর চাই কি? আজ সে সুখী। আর তার জীবনের সুখের মূল ভিত্তি তার মা আর তার স্ত্রী। আর এখন আরেক নতুন সদস্যের আগমন ঘটতে যাচ্ছে। বারান্দা থেকে শুভ্রার মিষ্টি ঘুমন্ত মুখটা চোখে পড়ে জাহিদের। মেয়েটা কি না পরিশ্রমটাই করলো এই একটা বছর, শুধুমাত্র মা ডাক শোনার জন্য। বোনাস হিসেবে নিজের আগের রূপটা ফেরত পেয়েছে। সমাজের নিয়ম অনুসারে শুভ্রা আবারও রূপবতীদের লিস্টে নিজের নাম লিখিয়েছে। কিন্তু জাহিদে তাতে যায় আসে না। সে তো শুভ্রার আত্মাটাকে ভালোবেসেছিল, শুভ্রার এই সাদা চামড়া বা রূপকে নয়। জাহিদের মনে পড়ে যায় শুভ্রার সাথে তার দেখা হওয়ার ঘটনা। জাহিদের বাবার মৃত্যুর পর জাহিদের মাও হার্ট অ্যাটাক করে অসুস্থ মাকে হসপিটালে ভর্তি করায়। কিন্তু হাতে তার 1 টাকাও ছিল না। চাচারা সবাই তাদের সব দখল করে নিয়েছিল। তাদের মাথার উপরে ছাদটাও ছিল না। তাদের শেষ ভরসা ছিল তার অ্যাকাউন্টের 1 লাখ টাকা। কিন্তু সেটা নিয়ে হসপিটালে যাওয়ার সময় পকেটমার তার মানিব্যাগ নিয়ে যায়। জাহিদ যখন টের পায় তখন আর কিছু করার ছিল না। সেদিন নিজেকে ভয়ঙ্করভাবে অসহায় মনে হচ্ছিল জাহিদের। পরিবেশ পরিস্থিতি না বুঝেই সে রাস্তায় বসে হাউমা করে কেঁদে ফেলে। কিন্তু হুট করে কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন। জাহিদের তখন মাথা ঠিক ছিল না। সামনে কে আছে না দেখি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। একটু পর সামনে দাঁড়ানো ব্যক্তিটা ওর সামনে কিছু টাকা, একজোড়া সোনার কানের দুল আর একটা সোনার হাতের রিং সামনে এগিয়ে দেয়। অবাক নয়নে সামনে তাকাতে জাহিদ দেখে তার সামনে পরীর মতো একটা মেয়ে দাঁড়িয়ে। জাহিদকে চুপ করে থাকতে দেখে মেয়েটি নিজে থেকে বলা শুরু করে, ভাইয়া, এখানে 20,000 টাকা আছে। আমার কোচিং এর ভর্তি ফি এটা। আর এই দুল জোড়া আর রিং এগুলো বিক্রি করে আন্টি ট্রিটমেন্ট করেন। বলে মেয়েটি জাহিদকে কিছু বলতে না দিয়ে জাহিদের হাতের জিনিসগুলো দিয়ে আবার চলে যায়। আর জাহিদ হতম্বব্য হয়েই বসে থাকে। পরবর্তীতে ওই টাকা আর সোনার জিনিসগুলো দিয়ে মায়ের ট্রিটমেন্ট করে। অতীতের কথা মনে করে ফিসলে হাসলো জাহিদ। ঘরে এসে শুভ্রার কপালে আলতো করে চুমু এঁকে ওকে জড়িয়ে ধরে নিজে ঘুমিয়ে পড়লো। শুভ্রার প্রাক্তন সজলে আজ ডিভোর্স হলো। মূলত পরকীয়া করতে যে সে তার স্ত্রীর কাছে ধরা খেয়েছে। সজলের স্ত্রী বড়লোক ঘরে মেয়ে হলো। মেয়েটা সজলকে অনেক ভালোবাসতো। কিন্তু তার ফিজারের ফলে ওজন বেড়ে যায়। আগের মতো আর অ্যাক্টিভ থাকতে পারে না। বাচ্চার যত্ন নিতে যেয়ে সে নিজের যত্ন নিত না। ফলে সাময়িকভাবে তার চেহারা একটু মলিন হয়ে পড়ে। কিন্তু এরই মাঝে সজল তার কলিগের প্রতি দুর্বল হয়ে যায়। যদিও সে চেয়েছিল বাসায় বউ আর বাইরে গার্লফ্রেন্ড দুটোই সে ম্যানেজ করতে পারবে। কিন্তু একদিন সজল স্ত্রীর কাছে ধরা খায়, যার পরিণতি এখন ডিভোর্স। আর ক্ষমতা কাজে লাগে সজলের শ্বশুর সজলের চাকরি খেয়ে ফেলে। এই তো চলছে এভাবেই তার জীবন। ছবিতে বাসা ছেড়ে এখন ম্যাচে উঠেছে। কয়েকটা টিউশনি জোগাড় করেছে। তার বাবা প্রতি মাসে হাত খরচে টাকা দেয়। কিন্তু মায়ের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ তার। মা ফোন দিলেও ধরে না। শুভ্রার প্রতি করা অন্যায়গুলো নিয়ে সে আজ অনুতপ্ত। শুভ্রার স্ত্রীও প্রেগনেন্ট। স্ত্রী ও অনাগত সন্তান নিয়ে ভালোই আছে। শুভ্রা আর বাবার সাথে নিয়মিত যোগাযোগ হয় তার।
সানা মির্জা মুখ অন্ধকার করে ঘরে বসে আছে। তিনটে সন্তান তার, কিন্তু কারোর সাথে যোগাযোগ নেই, কে কথা বলতে চায় না তার সাথে। সত্যি কি সে মা হিসেবে এতটা খারাপ? শুনেছে শুভ্রা সন্তান সম্ভবা, অন্যদিকে শুভ্রটাও নাকি 1 মাসের বাবা হয়ে যাবে, কিন্তু সে এই খবর শুনলো আজ 5 মাস পর। মনে কষ্টে কান্না করে ফেলল সানা মির্জা। সেও আজ অনুতপ্ত। 9 মাস পর নিজের নবজাতক সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জাহিদ, আর সামনেই বেডে শুয়ে আছে শুভ্রা, মুখে তার প্রাপ্তির হাসি। জাহিদ তার মেয়েকে নিজের মায়ের কোলে দিয়ে পকেটে হাত দিয়ে একটি গিফট বক্স বের করলো, তারপর সেটা শুভ্রার হাতে দিল। শুভ্রা গিফট পেয়ে খুশিতে তা খুলে দেখতে অবাকের চরম চূড়ায় পৌঁছালো। সেখানে একজোড়া কানের দুল আর একটা রিং, আর এইসব জিনিস স্বয়ং শুভ্রারই। শুভ্রা মনে পড়ে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সময় সে আবেগের বসে রাস্তায় বসে থাকা এক ছেলেকে তার কোচিং এর ফি এর টাকা আর নিজের সাথে থাকা স্বর্ণের জিনিস দিয়ে দিয়েছিল। পরে বাসায় যেয়ে বলেছিল যে রাস্তায় চিন্তা হয়ে গেছে। শুভ্রা চিন্তার মাঝে জাহিদ বলে, তুমি হচ্ছে আমাদের জীবনে আসা পরি। জানো, সেদিনের পর অনেক খুঁজেছিলাম তোমাকে, কিন্তু পাইনি। মা সুস্থ হওয়ার পর আমার প্রথম 6 মাসের স্যালারি দিয়ে তোমার এই রিং আর দোলজোড়া আবার ফেরত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনোদিন বিয়ে করবে না, তুমি ছাড়া এই জীবনে আর কাউকে ঠাঁই দেব না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল পরি। সেদিন হসপিটালে এক দেখায় তোমাকে চিনে ফেলেছিলাম, তারপর আর দেরি না করে তোমাকে নিজের করে নিলাম। আর আজ তুমি আমার সন্তানের মা, ভালোবাসি তোমাকে। স্বামীর কথায় শুভ্র কাঁদতে কাঁদতে বলল, আমিও ভালোবাসি আপনাকে বাবুর আব্বু। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।